আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও আমেনা বাকি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সপ্তাহ ঘুরে আবারও তোমাদের সাথে গল্পের ঝুড়ি নিয়ে হাজির হলাম। আমি মোসাম্মদ লায়লা আক্তার, সহকারী শিক্ষক, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরির বন্দর, দিনাজপুর। সপ্তম শ্রেণীর বাংলা আনন্দপাঠ বিষয় তোমাদের পড়াবো আজকে। তো বন্ধুরা, আমরা কোন গল্পটি পড়ব একটু খুঁজে বের করি যে আসলে আজকে কোন গল্পটি আমরা পড়ব। মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু তেমনটা সবসময়ই হয় না। অনেক সময় দেখা যায় যে মানুষে মারামারি, হানাহানি, মানুষকে হত্যাও করতেছে, মানুষের উপরে নির্মম নির্দয় আচরণ, নিষ্ঠুর আচরণ করে। তখন এর বিচারও কিন্তু আমরা অনেক সময় ন্যায্য বিচার, ন্যায় বিচার পাই না। এটা আমাদের সমাজে এরকম অনেক চিত্র, পরিবারেও এমনকি রাষ্ট্রেও অনেক এরকম চিত্র আমাদের চোখে পড়ে। যখন আমরা ন্যায় বিচার পাই না, নানা রকম নির্যাতনের, জুলুমের, অত্যাচার, অবিচারের ন্যায্য বিচার যখন আমরা পাই না, তখন আমরা যারা ন্যায্য বিচার পাওয়ার দাবিদার, তখন আমরা কিন্তু হতাশ হয়ে যাই। এক সময় আমরা বলেই ফেলি যে আসলে জগৎ সংসারে কোনো বিচার নেই। তো বন্ধুরা, আজকে তাহলে আমরা পড়ব বিচার নেই গল্পটি। তাহলে আজকে আমাদের আজকের পাঠ বিচার নেই। লিখেছেন আমিরুল ইসলাম। তো বিচার নেই গল্পটির অভ্যন্তরে প্রবেশ করার আগে তার লেখকের সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নিই। দেখো, লেখক পরিচিতি: আমিরুল ইসলাম। তিনি জন্মগ্রহণ করেছেন 1964 সালের 7 এপ্রিল ঢাকায়। তার শিক্ষা ও পেশা: তিনি ঢাকার ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে 1979 সালে এসএসসি, 1981 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1985 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি একজন সাংবাদিক। এরপরে তার সাহিত্য সাধনা: তিনি একাধারে ছড়াকার, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক। এরপরে আসো তার উল্লেখযোগ্য রচনাবলী। তার ছড়া গ্রন্থ হচ্ছে খামখেয়ালি, যাচ্ছে তাই, রাজাকারের ছড়া, আমার ছড়া, বিলাই ইত্যাদি। তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে আমি সাতটা, এক যে ছিল, ভূত এলো শহরে ইত্যাদি। এরপরে তার শিশুতোষ উপন্যাস অচিন জাদুঘর, আমাদের গোয়েন্দাগিরি, রূপ ঝুমপুর, ৭১-এর মিছিল ইত্যাদি। এগুলো তার হচ্ছে উল্লেখযোগ্য লেখনী। এরপরে দেখো তার পুরস্কার ও সম্মাননা: তিনি সিকান্দার আবু জাফর শিশু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার এবং 2007 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এই আমরা লেখকের সংক্ষিপ্ত মোটামুটি জেনে নিলাম। এখন তোমরা বইয়ের 50 পৃষ্ঠা বের করো, আমরা মূল গল্প আলোচনায় যাব।
দেখো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে, কারণ এক একটা অংশ পড়ে আমরা যেন পুরো গল্পটা এভাবে পড়ে এর সারমর্মটা সুন্দর করে যেন বলতে পারি, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না অ্যান্সার করতে। বাদশাহর কঠিন অসুখ, সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে, মনে কোনো সুখ নেই, কাজকর্ম করতে পারেন না, বেঁচে থাকার আর কোনো আশা নেই তার। বাদশাহ বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকেরা এলেন, নানা রকমের ওষুধ দিলেন, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। এখানে হচ্ছে যে একজন রাজা, উনি খুবই অসুস্থ, তিনি শয্যাশায়ী অবস্থায়, কোনো কাজকর্মে তার মন বসছে না, তার কণ্ঠস্বর আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতেছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। বাদশাহ বুঝে গেলেন যে মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। তার চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে চিকিৎসকেরা এলেন, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। এর পরের অংশে দেখো, বিষয়টি নিয়ে সবাই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে, শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে। কারণ বাদশাহর অসুখ বলে কথা, সবাই খুব চিন্তিত, রাজ্য চলবে কিভাবে, কিভাবে কি হবে, সবাই খুব চিন্তায় পড়ে গেছে। তো বিভিন্ন জায়গা থেকে, ইরান তুরান থেকে চিকিৎসক এলেন, সর্বশেষে যিনি এলেন তিনি এলেন কোন দেশ থেকে? গ্রিস থেকে। তো গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাহকে, নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপ নিলেন, তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে, সেই ওষুধে বাদশাহ সুস্থ হয়ে উঠবেন। তো বাদশাহর অসুখ বলে কথা, চারিদিকে খোঁজা হল, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন। গ্রিস থেকে যে চিকিৎসক এলেন সেই চিকিৎসক কি বললেন, নাড়ি চিপে দেখলেন, দেখে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে এটা কঠিন অসুখ হলেও এর চিকিৎসা আছে। এর চিকিৎসার জন্য কি প্রয়োজন? একটা অল্প বয়স্ক, একটা কম বয়সের বালকের হৃৎপিণ্ড দরকার। সেই হৃৎপিণ্ডের থেকে ওষুধ তৈরি করলেই বাদশাহ সুস্থ হয়ে উঠবেন। এরপরে দেখো, বাদশাহর অসুখ, প্রয়োজন অল্প বয়স্ক বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল, খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশাহর লোকদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণ, অনায়াসে, মানে খুব সহজেই। তাহলে কি যে বাদশাহর অসুখ বলে কথা, তার জন্য চারিদিকে এই অল্প বয়স্ক বালক খোঁজার জন্য চারিদিকে লোকজন ছড়িয়ে পড়ল অল্প বয়স্ক বালককে খোঁজার জন্য। অবশেষে পাওয়াও গেল যে এক লোভী বাবা মা তাদের সন্তানকে কিছু টাকার বিনিময়ে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিল। কাজী বিচার সভায় রায় দিলেন, এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশাহর মূল্যবান জীবন রক্ষা পাবে। এবং কাজী সাহেব, কাজী বলতে বিচারক, সেই সময় বিচারককে কাজী, বিচার কাজ যিনি সম্পন্ন করতেন তাকে কাজী বলা হতো। তা কাজীও রায় দিলেন যে না, এই কারণ মানুষের প্রাণ হত্যা করা, ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চার, এটা তো পাপ, কিন্তু বিচারক রায় দিলেন যে না,
কোনো অন্যায় কাজ নয়, কারণ একজন বাদশার জীবন বাঁচানো বলে কথা। কাজেই এই ছেলের জীবন বধ করা মানে হত্যা করা, এটা কোনো অন্যায় কাজ নয়। কারণ এই ছেলের জীবনকে কাজী সাহেব কি দেখলেন, যে তুচ্ছ মনে করলেন, যে এই তুচ্ছ জীবনের বিনিময়ে একজন বাদশার জীবন, একজন সম্রাটের জীবন বাঁচবে, এটাতে কোনো অন্যায় হবে না। এর পরের অংশে দেখো, ছেলেটি এসব ঘটনা দেখে আর সারাক্ষণ মিটিমিটি হাসে। এই কথাগুলো শুনে ওই ছোট্ট বালকটি মিটিমিটি হাসে। জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বধ্যভূমিতে। বধ্যভূমি বলতে বধ শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, ভূমি মানে জায়গা, তাহলে বধ্যভূমি শব্দের অর্থ হচ্ছে যে জায়গাতে হত্যা করা হয়, হত্যা করার স্থান বা জায়গা। তাহলে জল্লাদ তাকে হত্যা করার জন্য বধ্যভূমিতে নিয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো। বাদশাহ পিছনে ছিলেন। ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন। তো যখন বধ্যভূমিতে নিয়ে যাচ্ছে, আর ছেলেটি তো তাদের সব কথা শুনতে পাচ্ছে, তারা কি বলতেছে। তো এই সমস্ত কথা শুনে ছেলেটি যখন হো হো করে হাসছে, তখন বাদশাহর মনে একটা বিয়ে জাগলো, যে আচ্ছা, যাকে এই বাচ্চাটাকে তো একটু পরে হত্যা করা হবে, তাহলে এরকম কথা শুনে সেখানে তো রীতিমতো মানে ভীত হওয়ার কথা, ভয় পাওয়ার কথা, তা না হয়ে সে এরকম হাসছে কেন? তিনি কিন্তু বিচলিত হয়ে গেলেন। একটু পরেই তার মৃত্যু হবে, মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ। তাহলে ছেলেটি প্রাণ খুলে হাসে কেন? বাদশার মনে প্রশ্ন, যে একটু পরে তার দেহ মাটিতে লুটিয়ে পড়বে, এরপরেও এই কথাটা জানার পরেও সে প্রাণ খুলে উচ্ছ্বসিত হয়ে সে হাসছে, এর কারণ কি? বাদশাহ তাকে ডেকে পাঠালেন, কারণ জানার জন্য বাদশাহ ডেকে পাঠালেন। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকমভাবে হাসছো কেন? বাদশাহ ওই অল্প বয়স্ক বালককে প্রশ্ন করলো, যাচ্ছে একটু পরে তো তোমার মৃত্যু হবে, তুমি এরকম মৃত্যুর কথা জেনেও তুমি হাসছো কেন, কারণ কি? দেখো বন্ধুরা, এর পরের অংশে এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, যে অল্পবয়স্ক বালকটি হাসতে হাসতে সে কিন্তু বধ্যভূমির দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেটি হাসতে হাসতেই বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলুন? পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা, কিন্তু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। কাজীর দরবারে মানুষ যায় কেন? সুবিচারের আশা নিয়ে, কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশাহর পক্ষ নিলেন, আমাকে হত্যা করার হুকুম দিলেন। তো অল্প বয়স্ক বাচ্চাটি বাদশাহকে জবাব দিচ্ছে যে একজন বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে রক্ষা করা, আগলে রাখা, কিন্তু আমার বেলায় দেখা যাচ্ছে যে আমার বাবা মা আমার জীবনকে তুচ্ছ মনে করে টাকার লোভে বিক্রি করে দিল। আর কাজী সাহেবের যিনি বিচারক, ন্যায় বিচার যদি আমরা আশা করি, তাহলে একজন বিচারকের দায়িত্ব হচ্ছে তিনি ন্যায় বিচার করবেন, কিন্তু আমার বেলায় কি দেখা যাচ্ছে যে বিচারক ন্যায় বিচার না করে তিনি কি করলেন? বাদশার জীবন রক্ষা করার জন্য আমার জীবনকে হত্যা করার হুকুম দিলেন। তারপরে কি বলছে? আর বাদশাহর কর্তব্য কি? বাদশাহ তো গরিব, দুঃখী, অত্যাচারিত, নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন, কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? প্রশ্ন করছে এই ছোট বাচ্চাও, যে বাদশার দায়িত্ব হচ্ছে তিনি রাজ্যের প্রজাদের, গরিব দুঃখী মানুষদের, নিপীড়িত নির্যাতিত মানুষদের কি করবেন? জীবন রক্ষা করবেন, কিন্তু এখন তো আমার জীবনে দেখতেছি উল্টো চিত্র। যে এখন আমার জীবনে কি ঘটতে যাচ্ছে? বাদশাহ নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন,
কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। তো বলছে অল্প বয়স্ক বালকটি যে প্রত্যেকটা মানুষের কাছে তার জীবন অতি মূল্যবান। বাদশার কাছে আপনার জীবন যেমন অতি মূল্যবান, তেমনি আমার কাছেও তো আমার জীবন অতি মূল্যবান। তো ছোট বাচ্চাটি বলছে যে যেখানে বাদশাহর দায়িত্ব হচ্ছে প্রজাদের রক্ষা করা, নির্যাতিত নিপীড়িত মানুষের খোঁজখবর নেওয়া, তাদের রক্ষা করা, কিন্তু বাদশাহ নিজের জীবন রক্ষার জন্য আমার মতো ছোট্ট বালকের জীবনকে বধ করার জন্য কাজী হুকুম দিলেন, তিনিও সেটা মেনে নিলেন। তাহলে এই অবস্থা দেখে আমি হাসবো না তো কে হাসবে? বলছে যে হায়, একটু পরেই আমার মৃত্যু হবে, আমি হাসবো না তো কে হাসবে? জগৎ সংসারের এসব খেলা দেখে একমাত্র আমি প্রাণ খুলে হাসতে পারি। বলছে এইসব চিত্র দেখে, এই সমস্ত কর্মকাণ্ড দেখে একমাত্র আমি প্রাণ খুলে হাসতে পারি। তাহলে কোথায় ন্যায় বিচার? যাদের রক্ষা করার দায়িত্ব তারা রক্ষা না করে বরং নিজের জীবনের জন্য বাঁচানোর জন্য একটা ছোট্ট অল্প বয়স্ক বাচ্চার জীবন বধ করার অনুমতি দিচ্ছে। তাহলে এরকম কর্মকাণ্ড দেখে জগৎ সংসারে আমি প্রাণ খুলে হাসতে পারি। বন্ধুরা, এর পরের অংশে দেখো যে আসলে কি ঘটতে যাচ্ছে। বাদশাহ এই কথা শুনে অবাক হলেন। ছেলেটির মুখে যখন এই কথা বাদশাহ শুনলেন, তিনি অবাক হয়ে গেলেন। ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন। তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন। এই কথা শোনার পরে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গেই ছেলেটির প্রতি মায়া মমতায় জড়িয়ে গেলেন ও সেই মমতায় কাতর হয়ে তিনি ছেলেটিকে মুক্ত করে দিলেন। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের ব্যাপার, তার কিছুদিন পরেই বাদশাহর অসুখ সেরে গেল, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আর যখন বাদশাহ এই ছেলেটিকে মুক্ত করে দিলেন, অবাক কাণ্ড যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাদশাহ, যেখানে ডাক্তাররা পরামর্শ দিল যে ছোট বাচ্চার হৃৎপিণ্ড না হলে বাদশাহ সুস্থ হয়ে উঠবেন না, সৃষ্টিকর্তার কি অশেষ রহমত। বাদশাহ যখন মুক্ত করে দিল এই ছোট্ট শিশুটিকে, সঙ্গে আস্তে আস্তে অসুস্থ বাদশাহ সেরে উঠতে লাগলেন। তিনি এক সময় সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তাহলে এই বিচার নেই যে গল্পটি আমরা পড়লাম, এখানে কি দেখতে পান যে আসলে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এরকম বিচার পাই না। তখন আমাদের মনের মধ্যে একটা কষ্ট কাজ করে, কোথায় গেলে ন্যায় বিচার পাবো, কোথায় গেলে আমরা সঠিক বিচার পাবো। তো আসলেই সৃষ্টিকর্তা তো আছেন, ন্যায় বিচারক। আমরা যদি আমাদের মনকে, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড সততার সাথে এইভাবে করে থাকি, নিশ্চয়ই সৃষ্টিকর্তাও আমাদের জন্য অবশ্যই আমাদের প্রতি সহায় হবেন। তিনিই একজন ন্যায় বিচারক। তো বিচার ক্ষেত্রে আমরা অবশ্যই শিক্ষার্থীরা আমরা অবশ্যই চাবো যে প্রত্যেকটা জায়গায় আমরা যেন সততার সাথে আমরা যেন সত্য জিনিসটাকে উপলব্ধি করার শিক্ষা গ্রহণ করতে পারি। সত্য জিনিস সবসময় যেন সত্যটাকে উপলব্ধি করি। অন্তরের মধ্যে যে একটা সত্য সুন্দর জায়গা আমাদের আছে, সেই জায়গাটা যেন আমাদেরকে স্পর্শ করে এবং যে একটা ছোট্টখাটো হলেও যে বিচার কাজ আমরা করব, সেটা যেন আমরা সততার সঙ্গে, আমরা সত্যের সঙ্গে ন্যায় বিচারটা যেন আমরা করতে পারি। তাহলে সৃষ্টিকর্তাও আমাদের প্রতি সহায় হবেন। দেখবে যে অনেক ভালো লাগবে, নিজেকে সত্য সুন্দর পথ খুঁজে নিলেন। তো এখন এই গল্পটার মধ্যে আমরা কিন্তু কিছু নতুন নতুন শব্দ পেয়েছি। এই শব্দগুলোর অর্থ জানব এবং টিকা এর ব্যাখ্যা সহ একটু জেনে নেব। দেখো, শব্দার্থ ও টিকা।
প্রথম শব্দটি হচ্ছে ক্ষীণ, যার অর্থ সরু, চিকন, নিচু, অস্পষ্ট। পরবর্তী শব্দ হানা, যার অর্থ হচ্ছে আক্রমণ করা। ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ বা পারস্য। কাবুল, তোমরা অনেকেই হয়তো জানো যে কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। আরও একটি শব্দ কান্দাহার, এটিও হয়তো তোমরা জানো যে আফগানিস্তানের একটি শহরের নাম। গ্রিস ইউরোপ মহাদেশের একটি দেশ, প্রাচীন সভ্যতা ও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিখ্যাত। এরপরে দেখো নারী, ধমনী স্পন্দন অথবা শিরা উপশিরা। শরীরের তাপ, জ্বর অর্থে শরীরের উষ্ণতা, আমরা শরীরের যে জ্বর হয় সেই কথাকে বলা হচ্ছে শরীরের তাপ। দিকে দিকে মানে চারদিকে। বধ মানে হত্যা করা। জল্লাদ অতি পরিচিত শব্দ তোমাদের। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যু যে কার্যকর করে তাকে বলা হয় জল্লাদ। বধ্যভূমি, যেখানে মানুষ হত্যা করা হয়। এরপরে আসছে কাজী, অর্থ বিচারক। তো এই আমরা মোটামুটি কঠিন শব্দগুলোর অর্থ এবং এর ব্যাখ্যা সহ জানলাম। তোমরা বইয়ে আরও সুন্দরভাবে দেখে নিবে। এরপরে আসো যে এতক্ষণ যে অংশটা আমরা যে গল্পটা যে আলোচনা করলাম, এখান থেকে কিছু অর্জন তো অবশ্যই আমরা করেছি। তো কতটুকু অর্জন করলাম সেটা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন তোমাদের করব। তোমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন, বাদশাহর মনে কোনো সুখ নেই কেন? বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। উত্তর, কঠিন অসুস্থতার জন্য। 2 নম্বর প্রশ্ন, জল্লাদ ছেলেটিকে হত্যা করার জন্য কোথায় নিয়ে যাচ্ছিল? কোথায়? বধ্যভূমিতে নিয়ে যাচ্ছিল। 3 নম্বর প্রশ্ন, মানুষ সুবিচারের আশায় কোথায় যায়? কোথায় যায়? মানুষ সুবিচারের জন্য যায় কাজীর দরবারে। 4 নম্বর প্রশ্ন, ছেলেটির হাসি শুনে বাদশাহ কি হলেন? উত্তর, ছেলেটির হাসি শুনে বাদশাহ খুব বিচলিত হলেন। 5 নম্বর প্রশ্ন, ইরান তুরান থেকে কারা এলেন? ইরান তুরান থেকে এলেন চিকিৎসকেরা। সর্বশেষ প্রশ্ন, বাদশাহর ওষুধ তৈরি করা হবে কি দিয়ে? খুব সহজ প্রশ্ন। বাদশাহর ওষুধ তৈরি করা হবে অল্প বয়স্ক বালকের হৃৎপিণ্ড দিয়ে। তো এই 6টি প্রশ্নের উত্তর আমরা এখানে জানলাম। এছাড়াও গল্পটি তোমরা আরও ভালোভাবে পড়বে, তাহলে ভিতর থেকে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা যাবে। তো ভালোভাবে পড়া থাকলে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তো এখন বাড়ির কাজ। বিচার নেই গল্পে নিরপরাধ বালকের উপর অবিচারের স্বরূপ ব্যাখ্যা করো। তো বন্ধুরা, তোমাদের আজকে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।